হচ্ছে যখন ফিরহাদ হাকিম বলেছিলেন দাওয়াতে ইসলাম আর যারা হিন্দুরা জন্মগ্রহণ করছে তারা কাফের, সে সময় কিন্তু সেই প্রতিবাদ হয়নি। না, এখানেও এর আগেও আমিও অনেক অপ্রিয় কথা বলেছি, আমার বিরুদ্ধে মামলা হয়েছে, অনেক আমাকে অনেক কিছু বলতেন। কিন্তু সরকারে যারা আছে তাদের তো দোষ কম হয়। বিশেষ করে এখানে যে সরকার আছে তার নেতা, মন্ত্রী, পুলিশ অফিসার যা ইচ্ছা করতে পারে। তাদের জন্য সংবিধান হচ্ছে বিরোধীদের জন্য। আর লোহা গরম, এখনই তাকে ঠুকতে হবে। বিজেপির হাতে সে হাতুড়ি আছে। আমার মনে হয় বিজেপির জন্য সুবর্ণ সুযোগ এসে গেছে। সেটা নেওয়া উচিত সুযোগটা। 2024-এ আপনাকে যেভাবে একবারে শেষের দিকে গিয়ে বর্ধমানে পাঠানো হলো সেখানে দাঁড়ানোর জন্য, আজকে ধরুন ডিসেম্বর মাস প্রায় শেষ, আর 3 থেকে 4 মাস পরে নির্বাচন, এখনো পর্যন্ত আপনাকে ডাকা হলো না, আপনাকে বসা হলো না। আপনাকে যদি একেবারে অনেকটা কাছে গিয়ে ডাকা হয়, মানে আর 2 মাস বাকি আছে, তখন গিয়ে আপনি কিভাবে আবার মাঠ সাজাবেন, কিভাবে পরামর্শ দেবেন, আবার কিভাবে ঝাঁপাবেন? না, সাজানো পরামর্শ দেওয়ার ব্যাপারটা তো আমার দায়িত্ব নয়। আমি করিও না। যখন দায়িত্ব দিয়েছিল আমাকে রিস্ক নিয়ে কাজ করতে হয়েছে, দায়িত্ব নিয়ে। সেটা স্বীকারও করেছি, ভালো-মন্দ সবই। সেটা আমরা এখন চোখে দেখেছি। হ্যাঁ, এখন অন্য লোকেরা এই কাজটা করছেন। আমি সাধারণ কার্যকর্তা হিসাবে ওদের যে নির্দেশ সেটা পালন করি। আর সেভাবেই করব। তো সেটা সবকিছু তারা নির্দেশ দেবেন কিনা, তারা কবে দেবেন, ডিসিশন কি নিচ্ছেন সেটা ওদের হাতে। আমার এই ব্যাপারে কিছু বলার নেই। যদি আপনাকে বিধানসভায় দাঁড় করানোর জন্য বলা হয়, তাহলে আপনি কোন ক্ষেত্রটা বেছে নেবেন? না, আমার পুরনো বিধানসভা আমি বলেওছি আগে, যদি আমাকে বলা হয় ইলেকশন লড়ো, তো আমি খড়গপুরে লড়তে চাইবো। আমার পরিচিত মাটি, ওখানকার মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক আছে। যদি আপনাকে না ছাড়া হয়, হিরণ তো ওখানে রয়েছে। সেটা তো পার্টি ডিসিশন নেবে। নাহলে আমাকে ইলেকশন লড়তেই হবে এর কোনো মানে নেই। আমি গতবারেও বলে দিয়েছিলাম যে নতুন জায়গায় পাঠানো হচ্ছে, ওটা পজিটিভ নয়। তো আমি নির্বাচন লড়তে চাই না। দিলীপ দা কিন্তু পার্টির সিদ্ধান্ত অনুযায়ী আমাকে করতে হয়েছে। দিলীপ দা আপনি কি অভিমানী? না, না, মান অভিমান কিছু চলে না। রাজনীতিতে কাজ করতেই হয়। আর রাজনীতি কখনো সোজা রাস্তায় চলে না বা নিজের মনের মতো চলে না। যেকোনো পরিস্থিতি হবে তার সঙ্গে থেকে কাজ করতে হয়। মানে নদীর মতো। হ্যাঁ, উপায় নেই। এটাই রাজনীতি। আমি শেষ একটা জায়গায় আসছি যে অসীম সরকার, বিধায়ক অসীম সরকারের একটি বক্তব্য নিয়ে কিন্তু যথেষ্ট এই মুহূর্তে সোশ্যাল মাধ্যম তোলপাড় হচ্ছে। সেখানে উনি কোরআন নিয়ে, কোরআনের আয়াত নিয়ে বলেছেন, যেখানে বলেছেন যে হিন্দুরা যেহেতু ইসলামে বিশ্বাসী নয় বা আল্লাহ বিশ্বাসী নয়, তাদেরকে বেঁধে রাখো, ঘিরে রাখো, বা তাদেরকে খুন করো। এটা নিয়ে একটা চ্যালেঞ্জ হয়েছে, তিনিও পর্যন্ত সেই আয়াতটাকে সোশ্যাল মাধ্যমে তুলে ধরেছেন। এই মুহূর্তে কিন্তু হিন্দু এবং মুসলিমের একটা যথেষ্ট বৈপরীত্য তৈরি হয়েছে। আপনি কি অসীম সরকারের হয়ে দাঁড়াবেন? কারণ অসীম সরকারের বিরুদ্ধে কিন্তু প্রচুর মামলা হয়েছে। না, দেখুন, আমি জানি না, আমি সোশ্যাল মিডিয়া অতটা বেশি ফলো করিও না। যেটুকু অ্যাক্টিভিটি করি সেটাই শুধু ফেসবুকে দিই। তো সেজন্য উনি কি বলেছেন, কি বলতে চেয়েছেন আমার ডাইরেক্ট জানা নেই। কিন্তু এটা ঠিক যে আমাদের দেশে সংবিধান আছে। সংবিধানের আধারে সবকিছু হয়। ধার্মিক বিশ্বাস প্রত্যেকের আছে, প্রত্যেক মানুষের। তার ধর্মবিশ্বাসে আঘাত দেওয়া দরকার নেই। কোরআন বা আজ মুসলিমদের অ্যাক্টিভিটি নিয়ে দুনিয়াতে অনেক তর্ক-বিতর্ক হচ্ছে। বিভিন্ন দেশে বিভিন্ন আইন করে আটকানো, বন্ধ করার চেষ্টা হচ্ছে, হিংসা হচ্ছে। মুসলিম দেশের মধ্যে হচ্ছে বেশি হিংসা হচ্ছে। সেটা একটা আলাদা বিষয়। কিন্তু ভারতবর্ষের যে শান্তি শৃঙ্খলা নষ্ট হোক, উত্তেজনা তৈরি হোক, এদের কোনো বক্তব্য রাখার আমাদের তরফ থেকে দরকার নেই। কারোই না। ফালতু উত্তেজনা ছড়ায়। তাতে বিতর্ক তৈরি হয়, সমস্যা হয়। আমার মনে হয় এটা এভয়েড করা উচিত। এটা বাংলাদেশ নয় যে, যে যা ইচ্ছা করে বেড়াবে। এখানে আইন কানুন আছে, নিয়ম আছে, সমাজ আছে। সেটা ভেবেই কথা বলা উচিত। অসীম সরকারের বক্তব্যে এই মুহূর্তে মামলা হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে। যখন ফিরহাদ হাকিম বলেছিলেন দাওয়াতে ইসলাম আর যারা হিন্দুরা জন্মগ্রহণ করছে তারা কাফের, সে সময় কিন্তু সেই প্রতিবাদ হয়নি। না, এখানেও এর আগেও আমিও অনেক অপ্রিয় কথা বলেছি, আমার বিরুদ্ধে মামলা হয়েছে। আমাকে অনেক কিছু বলতেন। কিন্তু সরকারে যারা আছে তাদের তো দোষ কম হয়। বিশেষ করে এখানে যে সরকার আছে তার নেতা, মন্ত্রী, পুলিশ অফিসার যা ইচ্ছা করতে পারে। তাদের জন্য সংবিধান হচ্ছে বিরোধীদের জন্য। সেজন্য বিরোধী অবস্থায় যারা আছি তাদেরকে ভেবেচিন্তে কথা বলা উচিত। শেষ, দিলীপ ঘোষ নির্বাচন নিয়ে কিভাবে চলা উচিত? যারা সমর্থক কিংবা যারা সমর্থন করতে চান, যারা ভয় পাচ্ছেন এখনো পর্যন্ত, তাদের কিভাবে এগিয়ে আসা উচিত? কেউ না এগিয়ে এলে এ রাজ্যে বিজেপি আসা সম্ভব নয়। বলছি তাদের কিভাবে আসা উচিত, কি ভাবা উচিত? দেখুন, পশ্চিমবাংলায় বারবার মানুষ দেখিয়েছেন কংগ্রেসের আমলে ইমার্জেন্সি এবং সেই অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ এগিয়ে এসে পরিবর্তন করেছেন। সিপিএমকে 34 বছর ধরে বয়ে নিয়ে চলেছেন। তাদের অত্যাচার বেড়েছে, সীমার বাইরে গেছে। তাকেও যোগ্য জবাব দিয়ে টিএমসিকে নিয়ে এসেছেন।
আর টিএমসি তো শেওলার মতো একটা পার্টি, তার কোনো শেকড় বাকড় নাই, কোনো কন্ট্রোল নাই। তো যারা বিভিন্ন পার্টির বিতাড়িত বা যারা সমাজ বিরোধী টাইপের লোক, নীতি আদর্শ ধার ধারে না, তারা এই পার্টিটাকে চালিয়েছে, লুটপাট করেছে, সারা দেশ এগোলেও বাংলা পিছিয়ে যাচ্ছে। পশ্চিমবাংলার মানুষ বুঝতে পেরেছেন তাদের হাতে হাতিয়ার আছে এর যোগ্য জবাব দেওয়ার। আমার মনে হয় সেই সময়টা চলে এসেছে 26-এ। আর লোহা গরম, এখনই তাকে ঠুকতে হবে। বিজেপির হাতে সে হাতুড়ি আছে। আমার মনে হয় বিজেপির জন্য সুবর্ণ সুযোগ এসে গেছে, সেটা নেওয়া উচিত সুযোগটা। কিন্তু সেই সুযোগ নেবে কোন কাণ্ডারি? এখন কোনো একজন ব্যক্তি তো কিছু করতে পারে না, কেউ না কেউ এগিয়ে এসে দায়িত্ব নেয় বা সমস্ত সাময়িকভাবে দায়িত্ব নেয়। পার্টিতে চিন্তাভাবনা করার লোক আছেন, আর ভারতীয় জনতা পার্টি তো নতুন নয়। আজ প্রায় ধরুন 60 বছর ধরে এই পার্টি এগিয়ে চলেছে, রাজ্যের বেশিরভাগ রাজ্যে ক্ষমতায় আছে, একাধিকবার দিল্লিতে ক্ষমতায় আছে। নির্বাচন কি করে জিততে হয়, কাকে কিভাবে কাজে লাগাতে হয় তারা জানেন। নিশ্চয়ই তারই প্ল্যানিং চলছে। ঠিক। অর্থাৎ দিলীপদার সঙ্গে এতক্ষণ কথা বললাম, আপনারা সেই পরিচিত ছন্দের দিলীপ ঘোষকে কিন্তু পেলেন না। আহ, আশা করি দিলীপ ঘোষের গুরুত্ব বাড়বে, যেহেতু এখন গুঞ্জন শুরু হয়েছে। আর দেখলাম শুভেন্দু অধিকারীকে যেন সেদিনের সভায় হালকা করে কনুই ধাক্কা মারা হলো। তবে কেন? শুভেন্দু অধিকারীর একনায়কতন্ত্রের জন্য? সব প্রশ্নের জবাব হবে ডিসেম্বর শেষ হোক, তারপর থেকে। আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে।